নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজকের গল্প বাঁধের ধারের ভয়। নসিবপুরের ঘাটে যেতেই বিমলের সাথে দেখা। আমি বললাম, কেমন আছো বিমল ভাইয়া? বিমল বলল, এই চলে যাচ্ছে দাদা। মেয়েটার জ্বর কোনোভাবেই কমছে না, তাই একবার যদু ডাক্তারকে ডাকতে যাচ্ছি। বিমল আমার ভাইয়ের সাথে একসাথে স্কুলেই পড়াশোনা করত। এখন কলকাতায় চাকরি নিয়ে চলে গেলেও ওর পরিবার এখানেই থাকে। প্রতি শনিবার এই নসিবপুর গায়ে নিজের বাড়িতে আসে, তাও আবার সোমবার চাকরির স্থানে ফিরে যায়। প্রায় রবিবারেই এই হাটে আমার সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় জানতে পারলাম দিন কয়েক আগে বীরগঞ্জে দিদির বাড়ি গিয়েছিল। সেখান থেকে ফিরে এসেই তার একমাত্র মেয়েটা জ্বরে ভুগছে। আমি জিজ্ঞাসা করলাম, তা হঠাৎ জ্বর এলো যে? ঠান্ডা লেগেছিল বুঝি? বিমল চিন্তিত মুখে বলল, না দাদা, কিছু না। ওটা তো আরো ভারী তুলেছে। কদিন আগে দিদির বাড়ি গিয়েছিলাম, সে কথা তো আগেই বলেছি। কাল সেখান থেকে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। নদীর ওপারে বাঁধের ধারে হঠাৎই একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দটা আমরা তিনজনেই শুনেছিলাম। অন্ধকার রাতেও শুধুমাত্র চাঁদের এক ফালি আলোয় আমরা পথ চলতে লাগলাম। কিছু দূর এগিয়ে দেখি নদীর বাঁধটা যেখানে শেষ হয়েছে সেখানে একটি মেয়ে বসে রয়েছে। মেয়েটার মুখ ছিল জলের দিকে। আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম। এই সময় গ্রামের কোনো ভদ্রবাড়ির মেয়ে এইভাবে এখানে বসে থাকবে, আমার মেয়ে হইমই সাহস করে এগিয়ে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখতেই মেয়েটি ঘুরে তাকালো আমাদের দিকে। কি বলবো দাদা, সে মুখে কোনো মাংসের চিহ্ন মাত্র নেই। দুটো চোখের জায়গায় বড় দুটো গর্ত। আমরা যা দেখেছিলাম সেটি ছিল বেনারসি পরিহিতা এক নারীর কঙ্কাল। চাঁদের আলোয় স্পষ্ট দেখেছিলাম সেই বিভস্ত মুখখানি। এরপর এক প্রকার দৌড়ে সেই বাঁধ ছেড়ে বাড়ি পৌঁছালাম আমরা। বাড়িতে ফিরে আসার পর থেকেই আমার মেয়ের জ্বর এলো। বড় চিন্তায় আছি ও দাদা। বিমলের অসহায় মুখখানি দেখে আমি বললাম, চলো আমি এবার তোমার সাথে যদু ডাক্তারের কাছে যাই। যদু ডাক্তারের বাড়িতে কাছে যেতেই দেখি ডাক্তারবাবু তার ওষুধের ব্যাগ সাইকেলে ঝুলিয়ে কোথাও যেন বেরোচ্ছেন। আমাকে দেখেই চিনতে পেরে বললেন, আরে অমিয় যে, এত সকালে যে? আমি বললাম, আমার জন্য নয় ডাক্তারবাবু, বিমলের মেয়ের হঠাৎ করে জ্বর এসছে, তাই আপনাকে ডাকতে এসেছি। ডাক্তারবাবু খানিকটা চিন্তা করে বললেন, এই মুহূর্তে একজন মনুষ্য রোগী দেখতে যাচ্ছি পুবপাড়ায়। সেখান থেকে ফিরতে একটু বেলা হবে, তারপর না হয় বিমলের মেয়েকে দেখতে যাব ক্ষণ। বলেই সাইকেলে চেপে পুবপাড়ার দিকে চলে গেলেন ডাক্তারবাবু। বিমল হতাশ হয়ে বলল, এখন কি করব দাদা, কিছুই তো বুঝতে পারছি না। গিন্নিও কান্নাকাটি করছে। আমি বরং তোমার সাথে তোমার বাড়ি যাই। তোমার মেয়েও তো আমার মেয়ের মতনই নাকি? এমন সময় ভেঙে পড়লে চলবে না ভাই। আমরা বিমলের বাড়ির দিকে রওনা দিলাম। বিমলের বউ ঘন ঘন চোখের জল মুছতে মুছতে বলল, একটু যে আতিথেয়তা করব সে উপায়ও নেই দাদা। মেয়েটাকে নিয়ে যে বড়ই চিন্তায় আছি। আপনি বসুন, একটু চা করে আনি। আমি বাধা দিয়ে বললাম, আহা, ওসব আরেকদিন হবে খন, এখন আতিথেয়তা করার সময় নয়। মেয়ের নাম কি যেন? হৈম। বাহ,
বেশ ভালো নাম তো। আশীর্বাদ করি দ্রুত আরোগ্য লাভ করুক। বিমলের স্ত্রীর দু চোখ জলে ভিজে গেল। তাই যেন হয় দাদা। একরত্তি মেয়ে, খেলবে ঘুরবে তা নয়, বিছানায় কেমন নেতিয়ে পড়ে আছে। এ দৃশ্য যে আর সহ্য করতে পারছি না দাদা। মেয়ের ওইভাবে শুয়ে থাকা আমার বুকে স্লেট মতো বিঁধছে। আমিও এক মেয়ের বাপ। সন্তানের শরীর খারাপে প্রাণ কিভাবে কাঁদে তার সামান্য জ্ঞান আমারও আছে। বিমলের স্ত্রী কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি হৈময় মাথার কাছে একটি চেয়ারে বসে আছি। তখন হঠাৎই শুনলাম ও বলে উঠল, পানকৌড়ি পানকৌড়ি জলের মাঝে একটু নদীর বুকের রক্ত মেখে একেবারে চোখ হারিয়ে গেল। জলের মাঝে কেউ ছিল না সাথে। মেয়েটির চোখটা বন্ধ, কিন্তু কথাগুলো বলে চলেছে। কথাগুলো ভালো করে বোঝার আগেই বিমল ঘরে ঢুকলো এবং বলল, তোমাকে এখনো চা দিয়ে যায়নি? আমি বললাম, তুমি এখানে শান্ত হয়ে বসো বিমল, তোমার মেয়ে কি বলছে শুনেছো? বিমল বলল, তুমিও শুনেছ নাকি? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি। বিমল ভীত স্বরে বলল, জ্বর হওয়ার পর থেকেই একই কথা বলে চলেছে দাদা। খাওয়া দাওয়া করছে না, চোখও খুলছে না, শুধু ওই কথা। দাঁড়াও মনে করি। ও হ্যাঁ, ও বলে পানকৌড়ি পানকৌড়ি জলের মাঝে ডুব, নদীর বুকে রক্ত মেখে একেবারে চুপ, হারিয়ে গেল জলের মাঝে কেউ ছিল না সাথে। কান্না তুমি শুনতে কি পাও গভীর কোনো রাতে? আমি বিস্মিত হয়ে বললাম, এর মানে কি? সে বলল, জানি না দাদা, হঠাৎ করে কেন এমন বলছে। দেখো ভাই বিমল, আমি কুসংস্কারে বিশ্বাস করি না, তবে তোমার মেয়ের এই কথাগুলো অসংলগ্ন মনে হওয়ার কারণেই বলছি। আমার মনে হয় ডাক্তারের চেয়েও এখন তোমার মেয়ের কোনো ওঝার কাছে যাওয়া উচিত। কি বলছো দাদা? এসবে আমি বিশ্বাস করি না। আমরা এইসব আলোচনা করছি, এমন সময় সাইকেলের আওয়াজ পাওয়া গেল। ডাক্তারবাবু আসছেন। ডাক্তার মেয়েটির চোখ পরীক্ষা করলেন, জিভ দেখলেন, নাড়ি দেখে বললেন, ও শরীরেতে তেমন কিছু বুঝছি না হে, তবু এই ওষুধের শিশিটা দিয়ে গেলাম, দুদাক করে খাইও, দুটো দিন দেখো, তারপর আমায় আবার খবর দিও, কেমন কি থাকে জানিও আমায়। যদু ডাক্তার এইসব কথা শেষ করেছে কি করেনি, সঙ্গে সঙ্গে দেখলাম হৈম চোখ মেলে উঠে বসেছে। তার দৃষ্টি সোজাসুজি একেবারে ডাক্তারের দিকে। সেই জ্বলন্ত দৃষ্টি দেখে আমি বিমল দুজনেই চমকে উঠলাম। তবে আরো একটা বিষয় লক্ষ্য করলাম, ডাক্তারের মুখটা কেমন যেন শুকিয়ে উঠেছে ভয়ে। তড়িঘড়ি চিন্তা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। বিমলের স্ত্রীর কান্নার আওয়াজ শোনা গেল, অর্থাৎ সে বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনেছে। আমি বললাম, ভাইয়া এখনো দেরি হয়নি, শিবানন্দ ঠাকুরের কাছে একবার চলো, উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বার করে দিলেও দিতে পারেন। বিমল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। বুঝলাম তার মেয়ের ব্যাপারে তার এই সিদ্ধান্ত নিতে তার কিছুটা সময়ের প্রয়োজন। আমি বাড়ি ফিরে এলাম। সেদিন সারাদিন মনটা বড় অস্থির হয়ে রইল। সেদিন বিকালে বিমল হঠাৎই আমার বাড়িতে এলো। আমার বাড়ির সদর দরজা থেকে ডাকতে লাগলো,
দাদা, অমিয়দা, একবার শিগগিরই বেরিয়ে এসো দাদা। আমি বিমলের গলা শুনেই বাইরে বেরিয়ে এলাম। তাকে দেখেই বোঝা গেল সে ছুটতে ছুটতে এখানে এসেছে। আমাকে দেখেই হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, দাদা, এখনই একবার আমার বাড়িতে তোমায় যেতেই হবে। আমি বিস্মিত হয়ে বললাম, সে কি হয়েছে? আর এত দূর এলেই বা কেন? তোমার বাড়ির আশেপাশের কোনো লোকজনকে দিয়ে তো ডাকাতেই পারতে। বিমল বিস্ময় হয়ে বলল, আমাদের গ্রামের লোকজনকে তো তুমি জানোই দাদা। আমার মেয়ের কিছু হয়েছে জানতে পারলে ওরা বদনাম লটাবে। তাই আমি তোমার কাছে এলাম দাদা। তুমি আর দেরি করো না, এখনই চলো। তাই ওর অনুরোধ ফেলতে পারলাম না। গিন্নিকে বললাম, শোনো, সদর দরজাটা লাগিয়ে দাও, আমি একটু আসছি। বিমলের বাড়ি যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে এসেছে। দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা দুজনে। বিমলের স্ত্রী কোনো রকমে মেয়েটিকে ধরে রেখেছে। মেয়েটি অমানসিক চিৎকার করে বলছে, ছেড়ে দে, যেতে দে আমাকে। আমি অবাক হয়ে বিমলের দিকে তাকালাম। দেখলাম বিমলের মুখ পান সুবর্ণ হয়ে গেছে। আমি বললাম, ওকে যেতে দাও বিমল, আমরা ওর পেছন পেছন যাব। বিমলের স্ত্রী আমার কথা মতো মেয়েকে ছেড়ে দিল। মেয়েটি ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই আমিও বিমল ওর পেছনে ছুটতে থাকলাম। মনে হলো মেয়েটি পা যেন মাটিতে পড়ছে না, সে উড়ে চলেছে। খানিকক্ষণ পর মেয়েটি একটি বাঁধের সামনে এসে দাঁড়ালো। আমি তড়িঘড়ি বিমলকে বললাম, তৈরি থেকো ভায়া, এ তোমার মেয়ে নয়। তোমার মেয়ের শরীরে আশ্রয় নিয়েছে কোন এক অশরীরী। তোমার মেয়ের ক্ষতি করা তার উদ্দেশ্য নয়, তবে তোমার মেয়ের মাধ্যমে সে কোনো কাজ, তার অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে চায়। তাই প্রস্তুত থাকো। এসো, এই ঝোপের আড়ালে গিয়ে দেখি ও কি করতে চাইছে। আমরা বিস্ময়িত চোখে চেয়ে দেখলাম হৈম বাঁধের উপর দিয়ে হেঁটে চলেছে। তারপর বাঁধের ওপারে গিয়ে সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালো। দেখলাম ওর চোখ দুটো ফাটার মতো জ্বলছে। এরপর সে উবু হয়ে বসে মাটি খুঁড়তে লাগলো। আমরাও ঝোপের আড়াল থেকে বের হয়ে খানিকটা এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখতে লাগলাম। সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল। তার গায়ে জড়ানো বেনারসি শাড়ি। সেই কঙ্কালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হৈম। আমরা উপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছি। এমন সময় একটা সাইকেলের শব্দ শোনা গেল। ঘন অন্ধকার ভেদ করে একটি সাইকেল এদিকেই আসছে। সাইকেলের হাতলে একটা লণ্ঠন ঝুলছে। দেখলাম বাঁধের কাছে এসে সাইকেলটা থেমে গেল। হৈম ধীরে ধীরে এগিয়ে গেল সাইকেলের দিকে। লণ্ঠনের মৃদু আলোয় দেখতে পেলাম যদু ডাক্তারের ভীত শুষ্ক মুখখানি। আমরা এত দূর থেকেও দেখতে পাচ্ছিলাম। এরপর কানে এলো এক বৈশাচী হাসি। কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেলাম যদু ডাক্তারের চিৎকার। পরিচিত কণ্ঠের আর্তনাদে আমরা দিশেহারা হয়ে গেলাম। ডাক্তারের গলা টিপে ধরেছে হৈম। ডাক্তার বলছে, কে হে, কে কে তুই? হৈম বলল, আমি মাধব মুখার্জির মেয়ে, তোর ছেলের বউ। দেখলাম থর থর করে কাঁপছে যদু ডাক্তার। সে বলল, অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না, হতে পারে না। আজ থেকে 3 সাতেক আগে ও মারা গিয়েছে।
হৈম আমাদের সকলকে অবাক করে দিয়ে ডাক্তারের গলাটা শক্ত করে চেপে ধরল। তারপর বলল, মারা গেছে নাকি তুই খুন করেছিস শয়তান? এরপর শূন্যে তুলে ধরল যদু ডাক্তারের শীর্ণ দেহটা। আমরা ঝোপের আড়াল থেকে বের হয়ে এসেছি। আমাদের চোখের সামনে যেটা ঘটে চলেছে সেটা একটা পৈশাচিক ঘটনা। ডাক্তারের কথা শুনতে পাওয়া গেল। সে কাঁপতে কাঁপতে বলছে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে তুলিকা। আমি তখন বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দে। আবারও গলা শুনতে পাওয়া গেল হৈম। একটা সাধারণ ঘরের মেয়ে বাবা মায়ের অসহায়তা সুযোগ নিয়ে যৌতুক নেওয়ার জন্য দিনের পর দিন চাপ সৃষ্টি করে যখন কোনো লাভ হয়নি, তখন নিজের ছেলের বউকে যৌতুক না দিতে পারার অপরাধে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে নিজের হাতে গলা টিপে খুন করেছিলি। তুই ডাক্তার না, তুই একজন খুনি। তোর ভালো মানুষ সেজে থাকার দিন শেষ। আমাকে গলা টিপে খুন করে এই বাঁধের ধারে সবার চোখের আড়ালে পুঁতে দিয়ে গিয়েছিলি। আমার ছোট্ট ছেলেটা কি দোষ করেছিল? এতটুকু বয়স, ওকে মা হারা করেছিস তুই। তুই পার পেয়ে যাবি ভেবেছিলি, তাই না? তোর উপর প্রতিশোধ না নিতে পারলে কিছুতেই আমি মুক্তি পাবো না। সেই থেকে প্রতিটা দিন আমি তোকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করে আছি। তোকে উপযুক্ত শাস্তি দিতে না পারলে আমার মুক্তি হবে না। এরপরই আমরা শুনতে পেলাম একটা বৈশাচী হাসি। আর তার সাথে ডাক্তারের আর্তনাদ। কথাগুলো বলতে বলতে ডাক্তারের গলা যেন বুঝে আসছে। তার গলাটা চেপে ধরেছে হৈম। একটা সময় সব শব্দ থেমে গেল। ডাক্তারের দেহটা দূরে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল হৈম। বিশাল একটা আওয়াজ করে যদু ডাক্তারের দেহটা অতল নদীতে ডুবে গেল। বিমল আমার কানে কানে বলল, দাদা দাদা, আমার হাত পা কাঁপছে। এই অশরীরের হাত থেকে মেয়েকে বাঁচাবো কিভাবে? দাদা দাদা, কি করে বাঁচাবো? তুলি তার প্রতিশোধ নিয়েছে। এবার হয়তো সে হৈমকে মুক্তি দেবে। কথাটা বলে সামনের দিকে তাকিয়ে দেখি বাঁধের উপর পড়ে রয়েছে হৈম। আমি আর বিমল অতি শান্ত মনে বাঁধের উপর গিয়ে হৈমর অসার দেহটাকে কাঁধে নিয়ে বাড়ি ফিরে এলাম। সারা রাত মেয়ের শুশ্রূষা করতে লাগলো বিমল ও তার স্ত্রী। আমি বারান্দায় পায়চারি করতে লাগলাম। তুলিকার ওপরে হওয়া সেই অত্যাচার অদৃশ্য আমার হৃদয় মোচড় দিতে লাগলো। আমাদের সমাজের মেয়েরা চিরকালই অবহেলিত, শোষিত হতে এসেছে। তুলিকাও তার ব্যতিক্রম নয়। এইসব কথাই ভাবছি, এমন সময় বিমলের গলার আওয়াজে আমার হোঁশ ফিরল। দাদা দাদা, মেয়ের জ্ঞান ফিরেছে, ভেতরে এসো। আমি ভিতরে যেতেই বিমলের স্ত্রী বলল, দাদা আপনি ছিলেন বলে আমাদের মেয়েকে আজ ফিরে পেয়েছি দাদা। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। আমি হৈমর চেয়ারের পাশে গিয়ে বসলাম। হৈম আমার দিকে এক হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমিও মাথায় হাত রেখে বললাম, সবই উনি করেছেন, আমি কিছুই করিনি। পরের দিন সকালে বাড়ি ফিরেই গিন্নিকে সব কথা জানালাম। সব শুনে গালে হাত দিয়ে সে বলল, বলে হারি তোমার সাহস, এসব দেখেও ওখানে দাঁড়িয়ে রইলে? হ্যাঁ। আমি কিছু বলার আগে বাইরে গ্রামের কিছু লোকের গলা শুনতে পেলাম। সদর দরজা খুলে রাস্তায় দাঁড়াতে
গ্রামের মোড়ল শ্রী বিষ্ণুপদ বিশ্বাস এসে বললেন, শুনেছ নাকি ভায়া যদু ডাক্তারের খবর? শুনেছ? আমি বললাম, কই না তো, কি হয়েছে? গ্রামের আরও অনেকে সেই ভিড়ের মধ্যে ছিল। তাদের মধ্যে থেকেই শিবু বলে উঠল, নদী পাড়ে যে তার দেহ ভেসে উঠেছে। সকালে মাছ ধরতে গিয়ে দেখতে পাই, তারাই গ্রামে এসে খবর দেয়। সে কি বীভৎস দৃশ্য দাদা, তা দেখলে তোমার গা গুলে উঠবে দাদা। ও তাই নাকি? চলো তো একবার গিয়ে দেখি বিষয়টা। নদীর ধারে অসংখ্য মানুষের ভিড় ঠেলে কোনো রকমে এগিয়ে গিয়ে দেখলাম ডাক্তারের নিষ্প্রাণ দেহটা ফুলে ফেঁপে উঠেছে। তার চোখ দুটো খুবলে খাওয়া, তার হাত পায়ের অনেক অংশে ক্ষত। বেশিক্ষণ সেই দিকে তাকিয়ে থাকতে পারলাম না, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আশেপাশের লোকেরা তখনও ডাক্তারের সেই রহস্যময় মৃত্যুটা নিয়ে আলোচনা করেই চলেছে। আমি শুষ্ক মুখে বাড়ির পথ ধরলাম। আমার চোখের সামনে পুনরায় ভেসে উঠল গত রাতের সেই বীভৎস দৃশ্য। সাথে সাথে অনুভব করলাম আমার শিরদাঁড়া দিয়ে বেশ শীতল স্রোত বয়ে যেতে লাগলো। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।